বলা হয় কোনো মানুষ মারা গেলে তার ধর্মের রীতিনীতি অনুযায়ী অন্তিম কাজ করতে হয়, এর ফলেই নাকি তার আত্মার মুক্তি লাভ ঘটে। হিন্দু ধর্মে এই অন্তিম সংস্কারকে পিণ্ডদান বলা হয়। আরও বলা হয় যে কোনো ব্যক্তি যদি তার অপূর্ণ ইচ্ছা রেখেই মারা যায় এবং তার শেষ কাজ যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা না হয়, তাহলে সেই ব্যক্তির আত্মার মুক্তি ঘটে না, সে ইহজগতেই থেকে যায় তার অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য। এইরকম একটা কনসেপ্টের উপরই আজকের এই মুভির নাম পিন্ডম, যেটি একটি সাউথ ইন্ডিয়ান হরর মুভির গল্পটি মূলত এমন একটি পরিবারকে নিয়ে যারা শহর থেকে বেশ কিছুটা দূরে এমন একটি বাড়ি কেনে যেখানে আজ থেকে অনেক বছর আগে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তারপর থেকেই সেই বাড়িটি হন্টে। এই ঘটনা থেকে অজানা সেই পরিবারের সাথে এরপর কি ঘটে এবং সেই বাড়িটিরই বা আসল রহস্য কি, তাই জানবো আজকের এই গল্পে। আর এই বাড়ির আসল রহস্য এতটাই মর্মান্তিক ছিল যে আপনি যদি একজন নরম হৃদয়ের মানুষ হন তাহলে আপনার চোখে জল আসতে বাধ্য। তাই আর বেশি ইন্ট্রো না দিয়ে আজকের গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় একজন ডেমোলজিস্টকে দেখি। যারা ডেমোলজিস্ট মানে জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, ডেমোলজিস্ট মানে হলো যারা ডেমন এবং ইভিল স্পিরিটদের নিয়ে অধ্যয়ন করে। তিনি একটি বাড়িতে এসেছিলেন একটি মেয়েকে দেখার জন্য। আসলে মেয়েটির বাবা তার মেয়ের অদ্ভুত সব আচরণ দেখে তাকে এখানে ডেকেছেন। অন্নপূর্ণাজি বাড়িতে প্রবেশ করেই বুঝতে পারেন মেয়েটি পজেস। তার সাথে কথাবার্তা বলে তিনি বুঝতে পারেন মেয়েটিকে আর কেউ নয় বরং তার ঠাকুরদাদা পজেস করেছে, যিনি কিছুদিন আগেই মারা গিয়েছেন। এরপর লোকটির কথা শুনে তিনি এও বুঝতে পারেন সেই লোকটি তার বাবার শেষ কাজ করেননি। এর কারণ জিজ্ঞেস করলে লোকটি জানায় সে আসলে আমেরিকায় থাকে। গত পরশুদিনই তারা এখানে এসেছে। তার বাবার মৃত্যুর খবর শুনে তারা এখানে আসতে চেয়েছিল, কিন্তু ফ্লাইট না থাকায় তারা আসতে পারেনি এবং তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়াও করতে পারেনি। এই কথা শুনে অন্নপূর্ণাজি লোকটিকে তার বাবার পা ছুঁয়ে ক্ষমা চাইতে বলে এবং তার বাবার পছন্দের কোনো জিনিস খাইয়ে দিতে বলে। লোকটি তাই করলে তার বাবার আত্মার মুক্তি ঘটে এবং তার মেয়েও সুস্থ হয়ে যায়। এরপর অন্নপূর্ণাজি যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে একজন লোক দেখা করতে আসে। লোকটি জানায় তার নাম লোকনাথ। প্রফেসর দশরথ নামে কোনো একজন ব্যক্তি তাকে এখানে পাঠিয়েছে তার উপরে একটি কেস স্টাডি করার জন্য। প্রথমে অন্নপূর্ণাজি রাজি না হলেও পরে লোকটির অনুরোধে রাজি হয়ে যায়। ইন্টারভিউ নেওয়ার সময় লোকটি তাকে এই পেশায় আসার কারণ জিজ্ঞেস করলে অন্নপূর্ণাজি বলেন তার বাবা একজন মহান তান্ত্রিক ছিলেন এবং অনেক ভালো মানুষও বটে। যুগ যুগ ধরে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষেরা মহিলাদের ওপর যে নির্যাতন করে আসছিল তার তীব্র বিরোধী ছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি তার তন্ত্রবিদ্যার মাধ্যমে সমাজের সেবা করার চেষ্টা করতেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তার বাবাও অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মৃত্যুর আগে তার তন্ত্রবিদ্যাকে তাকে দিয়ে যান এবং মানুষকে সেবা করতে বলেন। সেই থেকে তিনি তার বাবার আদর্শকে ধরে এই কাজ করে যাচ্ছেন। তার মতে সমাজের কিছু ব্যক্তিরও যদি তার এই তন্ত্রবিদ্যার মাধ্যমে উপকৃত হন তাতেই তিনি নিজেকে ধন্য বলে মনে করবেন। এরই মধ্যে লোকটি তাকে জিজ্ঞেস করে তার জীবনের সবথেকে কমপ্লিকেটেড কেস কোনটি ছিল, যেটি তার কাছে মনে হয়েছিল সে এটি সলভ করতে পারবে না। এই কথা শুনে তিনি একটু গম্ভীর হয়ে ভাবতে থাকেন এবং বলেন এমন একটি কেস আছে যার ভয়াবহ এবং নৃশংস অভিজ্ঞতা সে কোনোদিনই ভুলতে পারবে না। এই বলে সে ঘটনাটি বলতে শুরু করে আর দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়। এরপর দৃশ্য শিফট হয় 1990 সালে একটি খ্রিস্টান পরিবারের ওপর। এই পরিবারে 5 জন সদস্য ছিল। অ্যান্টনির প্রেগন্যান্সি, ম্যারি এবং তার মা ও তাদের 2 মেয়ে, বড় মেয়ে সফি এবং ছোট মেয়ে তারা। বলে রাখি তাদের ছোট মেয়ে তারা বলতে এবং শুনতে পারত না, সে বোবা ছিল। অ্যান্টনিরা একটি নতুন বাড়িতে শিফট হচ্ছিল। আসলে সে এখান থেকে কিছুটা দূরেই একটি রাইস মিলের অ্যাকাউন্টেন্ট ছিল, তাই তার কাজে যাওয়া আসার সুবিধার জন্যই এই বাড়িটি কিনেছে। আর ঘটনার সূত্রপাত এখান থেকে। অ্যান্টনি বাড়িটি ঘুরে দেখার সময় লক্ষ্য করে একটি রুমের দরজা বাইরে থেকে সিল করা। এর কারণ জিজ্ঞেস করলে সেই লোকটি কিছুই বলতে পারে না। এরপর অ্যান্টনি দরজাটি খোলার নির্দেশ দেয় এবং দরজাটি খুলে দেখতে পায় ভিতরে সমস্ত আসবাবপত্র ঠিক তেমনই রয়েছে। এটা দেখে একটু অবাক হয় এবং মনে মনে অনেক খুশিও হয়। রাতে ডিনারের সময় তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি অ্যান্টনির মা চায় এবার অ্যান্টনির একটা ছেলে হোক, কারণ তিনি মনে করেন ছেলে হলে নাকি তার স্বামী অর্থাৎ অ্যান্টনির বাবা জন্ম নেবে। তাই তিনি সবসময় ছেলে করেন, যা ম্যারির একদমই ভালো লাগে না।
এরপর ডিনার শেষে যে যার রুমে ঘুমোতে যায়। বাচ্চাদের রুমটি ছিল সেই বন্ধ রুমটির ঠিক পাশে। রাতে রুমে যাওয়ার সময় অ্যান্টনির ছোট মেয়ে তারা বন্ধ রুমটির থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। ভয়ে ভয়ে সেই দিকে গেলে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং দূরে রুমে এসে শুয়ে পড়ে। মাঝরাতে সোফি কিছুর একটা ফিসফিসানি শুনতে পায়। এই বিষয়ে তারাকে জিজ্ঞেস করলে তারা বলে সে তো কথাই বলতে পারে না, আর সে এই বিষয়ে কিছু জানিও না। এরপর পরের দিন সকালে দৃশ্য দেখানো হয় যেখানে অ্যান্টনি ও ম্যারি চেকআপের জন্য গিয়েছিল। চেকআপ শেষে বাড়ি ফিরে তার মা জিজ্ঞেস করে ডাক্তার কি বলল, তাদের ছেলে হবে না মেয়ে হবে। এটা শুনে অ্যান্টনি বলে এখন থেকে নাকি নতুন নিয়ম হয়েছে যে ছেলে না মেয়ে হবে সেটা বলা বেআইনি, তাই এই বিষয়ে তারা কিছুই বলেনি। এসব কথাবার্তার মধ্যেই ঠাকুরঘর থেকে কিছুর একটা শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে দেখতে পারে জিজাসের সমস্ত ছবিগুলো নিচে পড়ে গেছে এবং সেখানে তাদের বাবার ছবিও ছিল। অ্যান্টনির মা সেই ছবিটা পরিষ্কার করতে গেলে কাচে লেগে তার হাতটি কেটে যায় এবং রক্তর ফোঁটা তার বাবার মুখে পড়ে। এটা দেখে সে ভীষণ কষ্ট পায় এবং রাগ করে সেখান থেকে চলে যায়। তারা কেউ লক্ষ্য না করলেও আমরা একটি ছবিকে উপরে ঝোলানো অবস্থায় দেখতে পাই, আর এই ছবিটা কার তার সামনেই জানতে পারবো। এরপর রাতে অ্যান্টনি কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়, আর তার স্কুটিটাও খারাপ হয়ে যাওয়ায় সে হেঁটেই বাড়ি ফিরতে থাকে। রাস্তাটা বেশ শুনশান থাকায় সে কিছুটা ভয় পাচ্ছিল। এরই মধ্যে সেই পথ দিয়ে একটি লোককে হেঁটে যেতে দেখে অ্যান্টনি মনে কিছুটা সাহস পায় এবং সে সেই লোকটির সাথে কথা বলতে বলতে যেতে থাকে। লোকটি তাকে জিজ্ঞাসা করে অ্যান্টনি কি এই গ্রামে নতুন এসেছে কিনা। অ্যান্টনি জানায় হ্যাঁ, সে নতুন এসেছে এবং পাশে শুক্লা হাউজেই তারা থাকে। এর কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে গেলে অ্যান্টনি লোকটিকে তার বাড়ি দেখাতে গেলে লক্ষ্য করে লোকটি সেখানে নেই। চারপাশে খুঁজেও লোকটিকে কোথাও দেখতে পায় না। এত অল্প সময়ের মধ্যেই লোকটির গায়েব হয়ে যাওয়া দেখে অ্যান্টনি বেশ ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে প্রবেশ করে। তার অস্থিরতা দেখে ম্যারি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রথমে সে বলতে না চাইলেও পরে সমস্ত কিছু খুলে বলে। তার কথা শুনে অ্যান্টনির মা তাকে একটি ক্রস লকেট দেয় এবং সেইটি পরে নিশ্চিন্তে ঘুমোতে বলে। কিন্তু রাতে অ্যান্টনির কিছুতেই ঘুম আসছিল না, সে বারবার সেই লোকটির কথাই ভাবছিল। এরই মধ্যে বাচ্চাদের রুমে সোফি আবারও সেই ফিসফিসানির শব্দ শুনতে পায়। সে ভয়ে ভয়ে পেছন ফিরলে দেখতে পায় সেখানে তারা দাঁড়িয়ে আছে এবং অদ্ভুতভাবে কি সব বলছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার দেয়। তার চিৎকার শুনে অ্যান্টনিরা তার রুমে আসলে জিজ্ঞাসা করে কি হয়েছে। সফি তাদেরকে সব ঘটনা খুলে বললে কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ তারা তো বোবা ছিল, সে তো কথাই বলতে পারতো না। কিন্তু সফি বারবার সবাইকে বলে থাকে সে স্পষ্ট দেখেছে তা সেখানে দাঁড়িয়ে কিছু একটা বলছিল। ম্যারি ভাবে সফি হয়তো ঘুমের ঘোরে ভুল কিছু দেখেছে, তাই সে আবারও বাচ্চাদেরকে ঘুমিয়ে সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা ম্যারি ইগনোর করলেও অ্যান্টনি কিছুতেই ইগনোর করতে পারছিল না। সে এই বাড়িতে খারাপ কিছুর উপস্থিতি অনুভব করতে পারছিল। এমনই এক রাতে কিছুর একটা শব্দ শুনে অ্যান্টনির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে ব্যাপারটা চেক করার জন্য নিচে আসলে দেখতে পায় তারা বাইরে কুয়োর কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি মেয়ের কাছে গেলে হঠাৎ ওপরের ব্যালকনিতে কিছু একটা দেখে থমকে যায়। আসলে সেখানে 5 জন অশরীরী তার দিকে তাকিয়ে আছে, যাদের মধ্যে 4 জন ছিল বাচ্চা এবং 1 জন ছিল মহিলা। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর অ্যান্টনি পেছনে ফিরলে দেখতে পায় তারা সেখানে নেই। কুয়োর ভিতরে পড়ে গেছে ভেবে চেক করতে গেলে হঠাৎ তাকে কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দেয়। সকালে যখন ম্যারির ঘুম ভাঙে সে অ্যান্টনিকে বিছানায় দেখতে না পেয়ে সারা বাড়ি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ম্যারি অ্যান্টনির ডাক শুনে কুয়োর পাশে গেলে দেখতে পায় অ্যান্টনি কুয়োর ভিতরে পড়ে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি তার শাশুড়ি মাকে ডাকে এবং কিছু লোককে ডাকতে বলে। পরে গ্রামের কিছু লোকজন অ্যান্টনিকে কুয়ো থেকে তোলে। ম্যারি অ্যান্টনিকে কুয়োর ভেতরে পড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে অ্যান্টনি কিছুই বলে না, সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। এরপর থেকেই দিন যত যেতে থাকে তত কোনো এক অশরীর অত্যাচারও বাড়তে থাকে। যেমন বন্ধ স্টোররুম থেকে কারো কান্নার আওয়াজ আসা, হঠাৎ করেই ঘরের জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া, তাদের ছোট মেয়ে তারার হঠাৎ অদ্ভুত সব আচরণ এবং অদৃশ্য কারোর সাথে কথা বলা ইত্যাদি। প্রথমে তারা এই সমস্ত বিষয়কে ইগনোর করে দিত, কারণ এই বাড়িটা কিনতে তাদের সমস্ত টাকাই খরচ হয়ে গেছে। আর অ্যান্টনি যে রাইস মিলে কাজ করে সেটা ইনকাম ট্যাক্স ইস্যুর কারণে বন্ধ হওয়ার পথে, তাই তারা একরকম বাধ্য হয়ে এই বাড়িতে ছিল। কিন্তু একদিন অ্যান্টনির মা মাঝরাতে সেই বন্ধ রুমটির থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সে ভীষণ ভয় পেয়ে অ্যান্টনিকে জানালে অ্যান্টনি সেই রুমটি চেক করার জন্য যায়। অ্যান্টনি যখন রুমটির
দরজা খোলে অমনি সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত লাইট অফ হয়ে যায়। এরপর অ্যান্টনি মোমবাতি নিয়ে সেই রুমটি চেক করার জন্য যায়। সে ভেতরে প্রবেশ করেই কারো উপস্থিতি অনুভব করতে পারে এবং সেখানে রাখা একটি চেয়ার আপনা আপনি নড়তে থাকে। এটা দেখে তার মা এবং তার স্ত্রী বারবার তাকে সেই রুমটি থেকে বেরিয়ে আসার জন্য বলতে থাকে। অ্যান্টনি যখন বেরোতে যাবে অমনি রুমের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। বাইরে থেকে তার পরিবার অনেক চেষ্টা করেও সেই দরজাটা খুলতে পারছিল না। এই সময় ভেতরে একটি অশরীরী অ্যান্টনিকে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে সিনটি এখানেই ব্ল্যাক আউট হয়ে যায়। এরপর পরের দিন সকালে পুলিশকে ইনফর্ম করা হলে তারা সেখানে অ্যান্টনিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। জ্ঞান ফিরলে অ্যান্টনির সমস্ত ঘটনা বলতে থাকে, কিন্তু পুলিশ তার কথায় বিশ্বাস করছিল না। তবে কাল রাতের সেই ঘটনায় অ্যান্টনি এটা বুঝতে পেরেছিল যে এই বাড়িতে নিশ্চয় খারাপ কিছু আছে যে তাদেরকে ভয় দেখাচ্ছে। এরপর সে যে তাকে এই বাড়িটা বিক্রি করেছে সেই লোকটির ওপর চড়াও হয়। অ্যান্টনি লোকটিকে বলতে থাকে কেন সে সব জেনে বুঝে এই ভুতুরে বাড়িটা তাদের কাছে বিক্রি করলো। জবাবে লোকটি জানায় সে সত্যি এই বিষয়ে কিছুই জানতো না। সে তো অ্যান্টনির পরিবারের কথা মাথায় রেখে এই বাড়িটা তাকে বিক্রি করেছিল। লোকটি আরো বলে এমন কিছু জানলে সে কখনোই অ্যান্টনিদের কাছে এই বাড়িটা বিক্রি করতো না। এবার অ্যান্টনি লোকটিকে হাত জোর করে বলতে থাকে এই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য, কারণ সে তার পরিবারকে নিয়ে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবে না। অ্যান্টনির অবস্থা দেখে এবং তার পরিবারের কথা ভেবে সেই লোকটি বলে যত তাড়াতাড়ি সম্ভব সে এই বাড়িটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ততদিন পর্যন্ত তাদের এই বাড়িতেই থাকতে হবে। সেই সঙ্গে তিনি একটি নাম্বার দিয়ে বলেন এই গ্রামে অন্নপা নামে একজন মহিলা থাকেন যিনি এই সমস্ত ঘটনার সঙ্গে ডিল করে থাকেন। প্রয়োজন পড়লে তাকে যেন অ্যান্টনি ফোন করে। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। এরপর কাজে গিয়ে অ্যান্টনি কালকে রাতের কথাই ভাবতে থাকে এবং লোকটির দেওয়া নাম্বারে কল করে, কিন্তু ওপাশ থেকে কেউ কলটি রিসিভ করে না। সেই রাতেই অ্যান্টনি বাড়ি ফিরে সবাইকে জিনিসপত্র গোছাতে বলে। তার মা কাউন জিজ্ঞেস করলে সে জানায় তার আর এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। কাল সকালেই তারা এই বাড়ি থেকে চলে যাবে। সে বলে রাইস মিলের পাশেই একটি ভাড়া বাড়ি দেখেছে, আপাতত তারা সেখানেই থাকবে। কিন্তু যেতে চাইলেই কি আর যাওয়া যায়? তারা সকলে যখন জিনিসপত্র গোছাচ্ছিল তখন হঠাৎ ওপর থেকে ম্যারির চিৎকার শুনতে পায়। অ্যান্টনি সেই দিকে ছুটে গিয়ে দেখতে পায় ম্যারি পড়ে গিয়েছে। তাই তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হয় এবং তার মাকে বলে যায় বাচ্চাদেরকে দেখে রাখার জন্য। এরপর অ্যান্টনি যখন হসপিটালে ছিল তখন তার কাছে অন্নপূর্ণাজির ফোন আসে। অন্নপূর্ণাজি বলেন সে তাদের সমস্ত ঘটনাই শুনেছে এবং তাদের পরিস্থিতিটাও বুঝতে পারছে, কিন্তু সে এখন বাড়িতে না থাকায় তাদের ওখানে আসতে পারছে না। যত তাড়াতাড়ি সম্ভব সে পৌঁছেই তাদের ওখানে যাবে, কিন্তু তার আগে যেন তারা ভুলেও সেই বাড়িটি ছাড়ার চেষ্টা না করে, কারণ সেই শক্তি কিছুতেই তাদের সেই বাড়িটিকে ছাড়তে দেবে না। জবাবে অ্যান্টনি জানায় সে কাল সকালে বাড়িটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, আর কেউ তাকে আটকাতে পারবে না। সে আরো বলে সে নিজের ইচ্ছাতেই বাড়িটি কিনেছিল এবং নিজের ইচ্ছাতেই বাড়িটি ছাড়বে। এটা শুনে অন্নপূর্ণাজি তাকে বলে এই ভুল যেন সে না করে, কারণ সেই অপশক্তি খুব ভয়ঙ্কর, তাদের বড় কোনো ক্ষতি করে দিতে পারে। কিন্তু কে শোনে কার কথা? অ্যান্টনি তো তার সিদ্ধান্তে অটল ছিল। এরপর ভোরবেলায় সফি অ্যান্টনিকে ফোন করে কাঁদতে থাকি হয়েছে জিজ্ঞেস করলে সফি জানায় সকালবেলায় ঘুম থেকে উঠে সে দেখতে পারে তার ঠাকুমা মেঝেতে পড়ে আছে এবং তার মাথা দিয়ে অনেক রক্তও বের হয়েছে। তাকে অনেক ডাকাডাকি পরেও সে কোনো সাড়া শব্দ দিচ্ছে না, তাই তার ভীষণ ভয় করছে। সে যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এটা শুনে অ্যান্টনির আর বুঝতে বাকি থাকে না তার মা মারা গিয়েছে, অর্থাৎ সেই অপশক্তি তাদেরকে সেই বাড়িটি থেকে যেতে দেবে না। আর এই বিষয়ে অন্নপূর্ণাজি আগেই সাবধান করেছিল। এখন প্রশ্ন হলো কেন সেই শক্তি তাদেরকে বাড়িটি ছাড়তে দিতে চাইছে না, আর এই বাড়ির আসল রহস্যই বা কি, এবং তার মা কিভাবেই বা মারা গেল? এসব রহস্য রিভিল হবে গল্পের দ্বিতীয় পার্টে। তাই গল্পটি সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।